একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে মূল আলোচনার প্রথমেই তোমাদের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই যে পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব, তারপর আমরা মূল ক্লাসে আসব। আসো, তোমরা তোমরা অলরেডি জানো যে আমরা যে অ্যাসাইনমেন্টটি লিখব সেটি হবে অবশ্যই A4 সাইজ পেজে, এবং আমরা শুধুমাত্র উপরের পৃষ্ঠায় লিখব, নিচের পৃষ্ঠায় লিখব না। মার্জিন, আমি তোমাদেরকে পরামর্শ দিব মার্জিনের জন্য বাম দিকে 1.25 ইঞ্চি অথবা 1.3 ইঞ্চি জায়গা রাখবে, উপরের দিকে 1 ইঞ্চি। তোমরা চাইলে ডানে বা নিচে মার্জিন দিতে পারো, তবে এটা ম্যান্ডেটরি না। যে কালি ব্যবহার করবে তোমরা অবশ্যই কালো অথবা নীল কালির কলম ব্যবহার করবে, এবং আমি তোমাদেরকে পরামর্শ দিব বল পয়েন্ট পেন লিখতে, বল পয়েন্ট পেন দিয়ে লিখতে। কারণ হচ্ছে জেল কলমের কালি অনেক সময় ছড়িয়ে যায়, এই জন্য তোমরা বল পয়েন্ট পেন ব্যবহার করবে। আর তোমাদের জন্য যেটি ব্যবহার করা যাবে না সেটি হচ্ছে লাল এবং সবুজ কালি। এই দুটি কালি তোমরা অবশ্যই ব্যবহার করতে পারবে না। চাইলে অন্য কোনো কালার দিয়ে তোমরা পয়েন্ট লিখতে পারো। আর হাইলাইটার পেন যদি কেউ ইউজ করতে চাও তাহলে হাইলাইটার পেন ইউজ করতে পারো, তবে চেষ্টা করবে যতটা সম্ভব হালকা, যেমন রেডিয়াম কালারের মতো হালকা যে গ্লসি কালারগুলি সেই কালারের হাইলাইটার পেন ব্যবহার করতে। কাভার পেজ তোমাদের 2022-এর পরীক্ষার্থী যারা, তাদের জন্য এই ফরম্যাটের কাভার পেজ দেয়া হয়েছে, এবং এই কাভার পেজে দেখো যে এখানে যে বক্স করা অংশটা রয়েছে এটি তোমাদেরকে পূরণ করতে হয়। এই অংশটাকে আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখো যে প্রথমে রয়েছে বিষয় এবং পত্র। তোমরা লিখবে ভূগোল প্রথম পত্র, বিষয় কোড 125। আর এটি হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হলেও ভূগোলের জন্য তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, যে কারণে তোমরা এখানে দিবে অ্যাসাইনমেন্ট নম্বর 1। আর তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ভূত্বক ও ভূ অভ্যন্তরের গঠন কাঠামো। তোমাদেরকে এই ধরনের একটি সূচিপত্র দিতে হবে। বেসিক্যালি এই সূচিপত্রটা তোমাদের যে লিখিত বিষয়বস্তু তার উপর নির্ভর করবে। তোমরা চাইলে তোমাদের এখানে যে 4টি বিষয়ে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে সেই 4টি বিষয়কে শিরোনাম হিসাবে বা বিষয়বস্তু হিসাবে ব্যবহার করতে পারো, অথবা যদি মনে করো যে তার অংশকে তোমরা ডিটেলস দেখাবে তাহলেও তোমরা সেটি সূচিপত্র হিসাবে ব্যবহার করতে পারো। আর সূচিপত্রের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এই যে পৃষ্ঠা নাম্বার, এই পৃষ্ঠা নাম্বারটা অবশ্যই পূরণ করতে হবে। অনেকেই সূচিপত্র লিখে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেয় না, এটা কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তোমরা জানো যে মাউসি বা ডিএসএইসি, অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে প্রোফর্মা, সেই প্রোফর্মায় এইভাবে একটি ফরম্যাট দেওয়া থাকে, এবং সেইটি হচ্ছে তোমাদের নির্দেশনাবলী এবং অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। দেখো এটিকে যদি আমরা একটু জুম করে দেখাই তাহলে দেখো যে এই যে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্টের নাম্বার 1, সেখানে তুমি চাইলে লিখতে পারো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তার নিচে লিখতে পারো দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই জায়গাতে তোমাদেরকে লিখতে হবে ভূত্বক ও ভূ অভ্যন্তরের গঠন কাঠামো। আর শিখন ফল যেটি তোমাদের বইয়েও দেয়া রয়েছে। আর এই যে দেখো যে ডান পাশে যে বক্স করা অংশ, এই বক্স করা অংশের 4টি বিষয়ই হচ্ছে তোমাদের আলোচ্য বিষয়। তো আমরা যদি এটিকে একটু বড় করে দেখাই এবং দেখো যে এখানে রুব্রিক্স দেয়া রয়েছে যে কতটুকু লিখলে তোমরা কত নাম্বার পাবে। যেমন আমরা যদি একদম প্রথম অংশ দেখি তাহলে আমরা দেখব যে প্রথম অংশে দেয়া রয়েছে যে বিভিন্ন ভূমিরূপের চিত্র। এই জায়গায় আমরা পৃথিবীর যে ভূমিরূপ, অর্থাৎ তোমরা যেটি দেখো যে পৃথিবীর উপরে বিভিন্ন যে প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির প্রভাবে আমরা দেখি যে ভূপৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনের ফলে আমরা পৃথিবীকে যে অবস্থায় দেখি সেটি হচ্ছে পৃথিবীর ভূমিরূপ। তাহলে এইটুকু লিখে তোমরা পৃথিবীর যে প্রধান ভূমিরূপ 3টি হচ্ছে পর্বত, মালভূমি এবং সমভূমি, এবং এই জায়গাতে তোমরা যদি চিত্র দাও তাহলে এখানে
4-এ 4 পাবা। আর যদি তোমরা এর ব্যত্যয় করো তাহলে দেখো যে এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেয়া আছে যে কতটুকু লিখলে তুমি 3 পাবা, কতটুকু লিখলে 2 পাবা, আর কতটুকু লিখলে 1 পাবে। তাহলে অ্যাসাইনমেন্টটা যে তোমাকে খুব বেশি বড় করে লিখতে হবে তা না। তোমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে এই যে এখানে কাঙ্ক্ষিত যে তোমার টার্গেট থাকবে 16-তে 16 পাওয়া। যে কারণে তুমি কি করবে, এই যে বাম দিকে একদম অর্থাৎ 4-এর নিচে যে কথাগুলি লেখা আছে সেই বিষয়গুলি যেন তোমার অ্যাসাইনমেন্টে উঠে আসে, সেই বিষয়ে তোমরা লক্ষ্য রাখবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবে সেটি হচ্ছে যে তোমার অ্যাসাইনমেন্ট যেন তোমার কোনো বন্ধুর অ্যাসাইনমেন্টের সাথে মিলে না যায়, অর্থাৎ সেটি যেন মনে না হয় যে তুমি অন্যেরটা কপি করেছো। কারণ যদি আমরা লক্ষ্য করি যে তুমি কপি করেছো তাহলে কিন্তু শাস্তি হিসাবে তোমার নম্বর কমে যাবে। এখন দেখো যে আমরা এই যে প্রথম অংশ যেটি, সেটিতে আমরা লিখতে পারি যে পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের চিত্র সহ বিবরণ। এটি আমরা টাইটেল হিসাবে দিতে পারি এবং সেই টাইটেলের ভেতরে সাবটাইটেল হিসেবে আমরা যেটি রাখবো সেটি হচ্ছে ভূমিরূপ, পৃথিবীর বিভিন্ন রকমের ভূমিরূপ বা ভূমিরূপের প্রকারভেদ। এবং এই প্রকারভেদে আমরা লিখব পর্বত, মালভূমি, সমভূমি। এবং এই জায়গাতে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা ডেফিনেশন দিব, অর্থাৎ পর্বত কাকে বলে, আমরা চাইলে পাহাড় কাকে বলে সেটিও লিখতে পারি, কিন্তু সেটা আমাদের জন্য অপশনাল। তবে যদি পারি তাহলে আমরা ছোট্ট করে একটি সংজ্ঞা দিয়ে নিব। তারপরে মালভূমি কাকে বলে সেটি দিব, তার বিবরণ দিব, উদাহরণ দিব এবং অবশ্যই চিত্র দিব। কারণ এই ভূমিরূপগুলির যদি আমরা চিত্র না দিই তাহলে কিন্তু আমাদের নাম্বার কমে যাবে। চিত্র না দিলেই নাম্বার কমে যাবে। এরপর দেখো যে ভূমিরূপের ডেফিনেশন তোমরা অলরেডি জানো। তারপরে আমরা পৃথিবীর প্রধান যে ভূমিরূপ সেটি কিন্তু এই একটা চিত্র দিয়েই আমরা শেষ করে দিতে পারি। আবার চাইলে প্রত্যেকটা ভূমিরূপের বর্ণনার সময় আলাদা আলাদাভাবে চিত্র দিতে পারি। আমরা এই ছক দিয়ে পৃথিবীর প্রধান এটি কিন্তু শুধুমাত্র স্থলভাগের জন্য, যে স্থলভাগের 58 ভাগ হচ্ছে সমভূমি, আমরা দেখি 18 ভাগ পর্বত এবং মালভূমি এবং অনুচ্চ পাহাড় বা উচ্চ ভূমিরূপ যেটি সেটি হচ্ছে 24%। তো আমরা এই ডায়াগ্রামটা ব্যবহার করতে পারি। তোমরা চাইলে এটি টেবিল আকারেও লিখতে পারো বা অন্য কোনো ফরম্যাটেও দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি তুমি মনে করো যে বর্ণনার মধ্যে আমি একটা লাইনে যোগ করে দিব তাহলেও হবে। দেখো ডেফিনেশন দেয়া আছে, উদাহরণ দেয়া আছে, তারপরে আমরা একটি প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি, বৈশিষ্ট্য। তোমাদেরকে ন্যূনতম 3টি বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ করতে হবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড, যে কোনো 3টা ডেফিনেশন, 3টা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমাদেরকে দিতে হয়। সংজ্ঞা, 3টা বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র। দেখো পর্বতের শ্রেণী বিভাগ, আমরা চাইলে শুধু পর্বতের এই যে 5টি পর্বতের চিত্র এখানে দেখিয়েছি, সেই চিত্রগুলি একটা পেজেই আমরা দিয়ে দিতে পারি। যে শ্রেণী বিভাগ দিলাম, তারপরে এই পর্বতের চিত্র দিলাম, এটি আমরা করতে পারি। এবং তারপরে আমরা যেটা করব সেটি হচ্ছে উদাহরণটা আলাদা করে দিব। কারণ এইটুকু যদি আমরা দিই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেই চাহিদাটুকু পূর্ণ হয়ে যায়। অথবা তোমরা চাইলে একটানাও লিখতে পারো, যে পর্বতের সংজ্ঞা দিলা, তারপরে চিত্র দিলা, চিত্র দিয়ে তার বা বৈশিষ্ট্য দিলে, বৈশিষ্ট্য দেওয়ার পর চিত্র। এটি আগে পরে করতে পারো। তোমার পেজের যে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তুমি যেখানে লিখছো সেখানে কতটুকু জায়গা আছে তার উপর নির্ভর করে যে আমরা চিত্রটা কোন জায়গায় দিব। তবে অবশ্যই যেটি লক্ষণীয় সেটি হচ্ছে সংজ্ঞা শুরু হওয়ার আগেই কিন্তু আমরা কোনো চিত্র দিতে পারবো না। আবার একদম লেখা শেষ করে ফেললাম তারপর যদি চিত্র দিই সেটিও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে পর্বত কাকে বলে বলার পর আমরা পর্বতের বৈশিষ্ট্য লিখলাম, তারপর পর্বতের শ্রেণী বিভাগ, তারপর সেই শ্রেণী বিভাগ অনুযায়ী চিত্র দিলাম এবং শেষে উদাহরণ দিয়ে দিলাম। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত অংশটা পূর্ণ হয়ে যায় এবং তোমরা 4-এ 4 পাবে। এরপর দেখো যে মালভূমি, মালভূমির বৈশিষ্ট্য, মালভূমির চিত্র,
তারপরে দেখো যে মালভূমির শ্রেণী বিভাগ, আমরা মালভূমিকে বিভিন্নভাবে শ্রেণী বিভক্ত করতে পারি, সেই বিষয়গুলি আমরা দেব এবং চেষ্টা করব যে দুটি করে উদাহরণ দিয়ে দিতে। এরপর দেখো সমভূমি কাকে বলে, এবং এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া, সেটি হচ্ছে যে সমভূমি অবশ্যই সেটা মিন সি লেভেল বা গড় যে সমুদ্র সমতল তার কাছাকাছি হতে হবে। এবং আমরা লক্ষ্য করি যে সমভূমি বলতে যে একদম সমতল তা কিন্তু না, আমরা প্রায় সময় দেখি যে সমভূমি আংশিক তরঙ্গায়িত বা উঁচু নিচু হয়ে থাকে, এবং আমরা লক্ষ্য করি যে সমভূমি সমূহ সাধারণত 300 মিটারের চাইতে বেশি উঁচু হয় না, তার চাইতে বেশি উঁচু হলে সেটিকে আমরা মালভূমি হিসাবে আখ্যায়িত করি। এরপর দেখো যে সমভূমির বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে, তোমরা সেই শ্রেণীবিভাগ দিতে পারো। এবং দেখো যে সমভূমির কিন্তু আলাদা করে উদাহরণ দেয়া হয়নি, কারণ সমভূমির উদাহরণ দেয়া খুব কঠিন। যেমন আমরা পর্বত বা মালভূমির আলাদা আলাদা নামকরণ করি, কিন্তু সমভূমির এইভাবে নামকরণ করা বেশ কঠিন। আমরা প্রায় সময় দেশের নাম অনুসারে বা অঞ্চলের নাম অনুসারে সমভূমির নামকরণ করে থাকি। যেমন আমরা পাদদেশীয় সমভূমির উদাহরণ হিসাবে হিমালয়ের পর্বত শ্রেণীর যে পাদদেশীয় অঞ্চল, সেই হিসাবে আমরা কিন্তু বলি যে পাদদেশীয় সমভূমি। এবং পাদদেশীয় সমভূমি বলতে আমরা দিনাজপুর, পঞ্চগড় কিংবা লালমনিরহাট এই জায়গাগুলিকে ইন্ডিকেট করি। আবার দেখো যে এই জায়গার কিছু অংশ কিন্তু তিস্তার ও প্লাবনভূমি, তাহলে এটি কিন্তু খুব কমপ্লেক্স, যে কারণে আলাদা করে উদাহরণ দেওয়া হয়নি। আবার বদ্বীপ সমভূমির যদি উদাহরণ দিই, তাহলে দেখো যে এই যে কুষ্টিয়া যশোর অঞ্চল থেকে এন্টায়ার বঙ্গোপসাগর পর্যন্ত পুরাটাই হচ্ছে গাঙ্গেয় বদ্বীপের অন্তর্ভুক্ত। অর্থাৎ মেঘনা নদীর পশ্চিম পাড় থেকে ভাগীরথী নদীর তীর পর্যন্ত, পূর্ব তীর পর্যন্ত এন্টায়ার অংশটাই হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, এবং তোমরা জানো যে এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। যদিও আমরা এখানে উদাহরণ হিসাবে গাঙ্গেয় বদ্বীপের কথা বলতে পারি কিংবা নীল নদের বদ্বীপের কথা বলতে পারি। উপকূলীয় সমভূমি বলতে আমরা প্রায় দেখি যে সমুদ্র তীরবর্তী প্রতিটি দেশেই অপ্রশস্ত উপকূলীয় সমভূমি থাকে। একইভাবে হিমবাহ সমভূমি আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, যে কারণে এক্স্যাক্টলি এর কোনো উদাহরণ আমি এখানে ব্যবহার করিনি। কিন্তু দেখো যে ডেফিনেশনের পরে কিন্তু দেয়া আছে যে প্লাবন সমভূমি, ব্র্যাকেটের লেখা আছে গাঙ্গেয় সমভূমি। লোয়েস সমভূমি বলা আছে যে চীনের উত্তরাঞ্চলের সমভূমি, কিংবা উপকূলীয় সমভূমি বলতে আমরা লিখেছি যে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় সমভূমি, অথবা পূর্ব সাইবেরিয়ার যে সমভূমি আমরা তার কথা বলতে পারি। তোমরা জানো যে পূর্ব সাইবেরিয়ার সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি। যেমন ভূ অভ্যন্তরের গঠন, এখানে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে অবশ্যই এরকম একটা চিত্র, পারলে এরকম একটা চিত্র যে চিত্রে প্রত্যেকটি স্তর অর্থাৎ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডলের উপরিভাগকে আমরা ভূত্বক বলি, আবার গুরুমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করি, যে ঊর্ধ্ব গুরুমণ্ডল অর্থাৎ 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্ব গুরুমণ্ডল, 700 থেকে 2885 কিলোমিটার পর্যন্ত নিম্ন গুরুমণ্ডল। একইভাবে দেখো যে আমরা কেন্দ্রমণ্ডলকেও দুটি ভাগে ভাগ করি। এই যে দূরত্ব অর্থাৎ এই কিলোমিটার বা কেউ যদি মাইলে লিখে, যদিও আমাদের দেশে মাইলের প্রচলন কম, যে কারণে তোমরা বইয়ে মাইল পাবে না, সব বই কিলোমিটার দেয়া রয়েছে। এটি কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এবং দেখো যে এই যোগফল কিন্তু 6371 কিলোমিটার আসে, তাহলে এইভাবে মিলিয়ে তোমাদেরকে দিতে হবে। আর এই যে বিভিন্ন স্তরের মাঝখানে, যেমন আমরা দেখি যে ভূত্বকের ক্ষেত্রে উপরের অংশ অর্থাৎ মহাদেশীয় ভূত্বক যেটি, সেটি সিয়াল উপাদানে গঠিত, এবং মহাসাগরীয় ভূত্বক যেটি, সেটি সীমা উপাদানে গঠিত। এই দুটির মাঝখানে কনরাড বিযুক্তি তল। একইভাবে আমরা দেখি যে ভূত্বকের জাস্ট নিচেই মোহরভিসিক বিযুক্তি তল রয়েছে, এবং আমরা দেখব যে অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝখানে এরকম একটি তল রয়েছে, কিংবা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে আলাদা তল রয়েছে। এবং একইভাবে আমরা দেখি যে লেহম্যান স্তর, বিযুক্তি স্তর বলেও একটি স্তর রয়েছে, যেটি কেন্দ্রমণ্ডল অর্থাৎ বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে অবস্থান করে। তাহলে এই বিষয়গুলি কিন্তু আমাদের ডিটেলস নিয়ে আসতে হবে। এবং দেখো যে আমি অ্যাট এ গ্লেন্স দিয়েছি, তোমরা চাইলে এটি এই এক নজরের এই চিত্রটা দিতেও পারো, নাও পারো। এখানে কিন্তু দেখো যে প্রত্যেকটা স্তরের যে দূরত্ব, সেই দূরত্ব দেয়া রয়েছে, এবং সেটিকে যোগ করলে কিন্তু দেখো 6371 কিলোমিটার হয়। এবং
তার যে মেজর ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ তার আপেক্ষিক ঘনত্ব, ঘনত্ব কত, শিলার ধরন ইত্যাদি বিষয়গুলিও এখানে, অর্থাৎ গঠন উপাদান, এই বিষয়গুলিও কিন্তু এখানে উঠে এসেছে। এখন দেখো যে আভ্যন্তরীণ যে গঠন কাঠামো, সেই গঠন কাঠামোর মধ্যে কিন্তু এই যে তিনটি স্তর অর্থাৎ অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এই তিনটি স্তরের যে বর্ণনা, সেই বর্ণনা কিন্তু আমাদেরকে দিতে হবে। দেখো যে এখানে শুধু বর্ণনা রয়েছে, কিন্তু তার যে গঠন উপাদান, সেই উপাদান সম্পর্কে কিছু বলা নেই, এবং তোমরা এটি কৌশলে এইভাবে লিখবে। এবং পরের অংশ দেখো যে ভূ অভ্যন্তরের উপাদান বিশ্লেষণ। এই জায়গাতে কিন্তু আমরা বলেছি যে ভূত্বকের উপাদানগুলি কি কি, এখানে যে বাড়তি কথাগুলি আছে চাইলে তুমি এগুলি অ্যাভয়েড করতে পারো, এই যে এখানে যে কথাগুলি বাড়তি আছে এগুলি চাইলে অ্যাভয়েড করতে পারো, যদিও আমি যথেষ্ট সংক্ষিপ্ত আকারেই তোমাদের কাছে উপস্থাপন করেছি। এবং অবশ্যই এই বিষয়গুলি কিন্তু কপি করা যাবে না, তোমাদেরকে যখন লিখবা প্রথমে পড়বা, পড়ার পর সেটি বুঝে নিজের মতো করে লিখবে। উপাদান, দেখো যে এই অংশটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, গঠন উপাদান। এই বৈশিষ্ট্য এত না লিখলেও চলবে, তিনটা বৈশিষ্ট্য দিয়েই তোমরা ছেড়ে দিতে পারো। একইভাবে গুরুমণ্ডলের দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডলের উপাদান, তার বৈশিষ্ট্য নিচের অংশ তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপর দেখো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের যে গঠন উপাদান সেটি আমরা দিয়েছি, এবং কেন্দ্রমণ্ডলের কেন ভেতরের অংশ কঠিন অর্থাৎ কেন্দ্রভাগের অংশ কঠিন, তার বাইরে অর্ধতরল, সেটির কিন্তু কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আসো এইভাবে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব, এবং অবশ্যই মনে লক্ষ্য রাখবো যেন অন্যের সাথে মিলে না যায়, অর্থাৎ নিজের ভাষায় আমরা লিখবো। আসো এবার আমরা ক্লাস শুরু করি। দেখো এখানে আমরা যে চারটি চিত্র দিয়েছি, যে মেঘের চিত্র, পরে বৃষ্টির চিত্র, এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে বৃষ্টিপাত এবং মেঘ এবং বৃষ্টিপাত। তার সাথে সাথে দেখো যে মেঘ এবং বৃষ্টিপাতের জন্য যে দুটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং ঘনীভবন। তাহলে এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। তো আসো আমরা মূল আলোচনায় আসি, সেটি হচ্ছে আর্দ্রতা কি। আর্দ্রতা বলতে খুব সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে সেটি হচ্ছে যে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। অর্থাৎ এই যে আমরা দেখি যে বায়ুতে 0 থেকে 4% পর্যন্ত আর্দ্রতা থাকে, পৃথিবী এটি বায়ুর আর্দ্রতা হচ্ছে বায়ুর আর্দ্রতা বা যে জলীয় বাষ্প, সেটি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর অন্যতম প্রধান উপাদান। তাহলে এই উপাদান কিন্তু পৃথিবীর সব জায়গাতেই থাকে, হয়তো মাত্রাগত পার্থক্য হয়, অর্থাৎ কোনো জায়গায় বেশি কিংবা কোনো জায়গায় কম, তো সব জায়গাতেই কিন্তু আর্দ্রতা থাকবে। তাহলে দেখো যে এর যদি ডেফিনেশন আমরা একটু অন্যভাবে দিই, অর্থাৎ পাঠ্য বইয়ের ভাষায়, তাহলে সেটি এইভাবে আসে যে কোনো স্থানে একটি নির্দিষ্ট সময়ে বাতাসে যে জলীয় বাষ্প থাকে তাকে সাধারণত বায়ুর আর্দ্রতা বলে। অর্থাৎ আমরা কোনো একটা সময়ে কোনো একটা স্থানে বাতাসে যে আর্দ্রতা দেখি বা জলীয় বাষ্প দেখি, সেটিকে আমরা বলছি আর্দ্রতা বা হিউমিডিটি। আর্দ্রতা আমাদের জলবায়ুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে যে আর্দ্রতা যত বেশি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা তত বেশি হয়। আবার দেখো যে বায়ুর আর্দ্রতা তৈরি অর্থাৎ জলীয় বাষ্প তৈরি হওয়ার সময় সে প্রচুর তাপ ধারণ করে, ফলে যে জায়গাতে আর্দ্রতা বেশি সেই জায়গাতে কিন্তু তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। তাহলে দেখো যে এই আর্দ্রতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি সেটিকে বলা হয় হাইগ্রোমিটার। তাহলে এটি আমরা মনে রাখবো, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র। দেখো খুব সিম্পল হাইগ্রোমিটারের যদি আমরা চিত্র দেখি, তাহলে আমরা দেখব যে এরকম দুটি থার্মোমিটার, এবং সেই থার্মোমিটারের মধ্যে একটা শুষ্ক আর একটা যদি পানিপূর্ণ পাত্রে আমরা তুলার সাহায্যে যুক্ত রাখি, তাহলে তার যে পার্থক্য সেটির উপর ভিত্তি করেও কিন্তু আমরা আর্দ্রতা পরিমাপ করতে পারি। আর ডান পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যারোমিটারের মতো একটা যন্ত্র, অর্থাৎ এই যে আমরা প্রেসার মাপা যে যন্ত্র দেখি, এইরকম একটা যন্ত্র যেটির ভেতরে চাপ দিয়ে বায়ু প্রবেশ করিয়ে দিতে হয়, তারপর যদি আমরা ছেড়ে দিই তাহলে সে আর্দ্রতা প্রদর্শন করতে পারে।
আবার দেখো যে এই যে সফিস্টিকেটেড যে যন্ত্র, সেই এই ধরনের সফিস্টিকেটেড যন্ত্র যে কাজটা করে সেটি হচ্ছে যে এই যে সিলিন্ডাকৃতি যে ড্রাম রয়েছে সেই ড্রামের উপরে একটি গ্রাফ থাকে, এবং আমরা দেখি যে সেই গ্রাফে কি হয় যে এই যে আর্দ্রতার যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু লিপিবদ্ধ থাকে, যে কোন সময় বায়ুর আর্দ্রতা কত। তাহলে এই যে 24 ঘন্টা এবং তার যদি একটা নির্দিষ্ট স্পিড আমরা নির্ধারণ করে দিই তাহলে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো যে আর্দ্রতা কত। এবং অতিরিক্ত আর্দ্রতা যেন এই রিডিংকে নষ্ট না করে, এই জন্য এটি সবসময় একটা সিলড অবস্থায় অর্থাৎ একটা এয়ার টাইট অবস্থায় এটি সংরক্ষণ করা হয়। আর্দ্রতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আর্দ্রতার উপর ভিত্তি করে বায়ুকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্দ্র বায়ু আর একটা হচ্ছে শুষ্ক বায়ু। আমরা দেখি যে জলভাগের নিকটবর্তী স্থানে বায়ুর আর্দ্রতা বেশি, ফলে সেখানকার বায়ু হবে আর্দ্র বায়ু। অপরদিকে জলভাগ থেকে আমরা যত দূরে সরে যাব বায়ুর আর্দ্রতা তত কমে যায়, যে কারণে সেই বায়ুকে আমরা বলি শুষ্ক বায়ু, তুলনামূলকভাবে শুষ্ক বায়ু। বেসিক্যালি শুষ্ক বায়ু বলতে আমরা সেই বায়ুকে নির্দেশ করি যে বায়ুতে কোনো আর্দ্রতা থাকে না। যেমন আমরা দেখি যে মরুভূমি অঞ্চলে বায়ুর আর্দ্রতা হচ্ছে সবচাইতে কম, কারণ তোমরা জানো যে মরুভূমি অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম, 22 থেকে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি কম। আমরা দেখে থাকি যে পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি আমরা বলি সাহারা মরুভূমি, কিন্তু বেসিক্যালি আমরা যদি এই ডেফিনেশনে অর্থাৎ বৃষ্টিপাতের ডেফিনেশনে দেখি তাহলে আমরা দেখব যে জায়গাগুলি সারা বছর বরফে আচ্ছন্ন থাকে সেই জায়গাতে আর্দ্রতা খুবই কম থাকে, কারণ যে আর্দ্রতা থাকে সেগুলি খুব দ্রুতই বরফে পরিণত হয়, যে কারণে সেই জায়গাগুলিকেও কিন্তু আমরা বলি মরুভূমি। যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ পুরাটাই হচ্ছে একটা মরুভূমি, অর্থাৎ বরফের মরুভূমি। এবং তোমরা জানো যে বালিযুক্ত যে মরুভূমি সেই মরুভূমিকেও আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি আর একটা হচ্ছে শীতল মরুভূমি। যেমন তোমরা বইয়ে পড়েছো যে পাতাগোনিয়ার মরুভূমি হচ্ছে শীতল মরুভূমি, কারণ সেখানে তাপমাত্রা মাইনাসের নিচে নেমে যায় এবং শীতকালে বরফ পড়তে পারে। এবং তোমরা জানো যে দক্ষিণ আফ্রিকার যে কালাহারি মরুভূমি অথবা মাদাগাস্কার কিংবা পাতাগোনিয়া মরুভূমি, এই জায়গাতেও কিন্তু পেঙ্গুইন পাখি পাওয়া যায়। তোমরা জানো যে পেঙ্গুইন হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের একটি পাখি, কিন্তু আমরা দেখব যে এই জায়গাগুলিতেও এক ধরনের পেঙ্গুইন পাওয়া যায়, আমরা যেগুলিকে বলি গ্রে পেঙ্গুইন। এখন দেখো যে আর্দ্রতাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পরম আর্দ্রতা বা অ্যাবসোলিউট হিউমিডিটি, আর একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলি যে বায়ুর আর্দ্রতা 75% কিংবা বায়ুর আর্দ্রতা 90%, এটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর তাহলে দেখো যে আমরা এই ডেফিনেশনটা একটু দেখে নিই যে পরম আর্দ্রতা কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প অবস্থান করে সেই মানকে আমরা বলি পরম আর্দ্রতা। একে নিরপেক্ষ আর্দ্রতা নামেও অভিহিত করা হয়। যেমন ধরো যে আমি যে রুমে ক্লাস নিচ্ছি এই রুমের আয়তন যদি 10 বর্গমিটার হয় এবং সেখানে যদি 100 গ্রাম তোমার জলীয় বাষ্প থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রতি ঘনমিটারে তোমার হচ্ছে 10 গ্রাম আর্দ্রতা রয়েছে। তাহলে এটি এই যে প্রতি ঘনমিটার জায়গাতে 10 গ্রাম আর্দ্রতা, এটিই হচ্ছে পরম আর্দ্রতা। অপরদিকে আপেক্ষিক আর্দ্রতার বিষয়টা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট তাপে তোমরা জানো যে তাপ যদি বাড়ে তাহলে বায়ুর আর্দ্রতা ধারণ ক্ষমতা বাড়ে, চাপ যদি হ্রাস পায় তাহলে বায়ুর আর্দ্রতা ধারণ ক্ষমতা বাড়ে, কিন্তু চাপ যদি বেড়ে যায় তাহলে বায়ুর আর্দ্রতা ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে এই যে দেখো যে এই ক্রাইটেরিয়া অনুসারে অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে বা ধারণ করতে পারে এবং তার সাথে ওই সময়ে যে আর্দ্রতা রয়েছে তার যে অনুপাত, সেই অনুপাতটাকেই আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ কতটুকু সে ধারণ করতে পারতো আর এখন কতটুকু আছে সেই তুলনাকে আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। যেমন এই ইয়েতে যদি আমরা দেখি যে আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একই উষ্ণতা এবং ওই চাপে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা গুণন 100, তাহলে এটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যেমন উদাহরণ হিসাবে বলা রয়েছে যে 100 ঘন সেন্টিমিটার বায়ুতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 63 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু একই তাপমাত্রায় সে 75 গ্রাম পর্যন্ত জলীয় বাষ্প ধারণ করতে পারে। আসলে এই তথ্যগুলি কাল্পনিক,
তোমাদের বোঝার সুবিধার্থে, প্রকৃত অবস্থায় এত বেশি জলীয় বাষ্প সাধারণত থাকে না। তো তাহলে দেখো যে এখানে আপেক্ষিক আর্দ্রতা হবে কি, যে কতটুকু আছে 63 গ্রাম, আর সে ধারণ করতে পারতো কতটুকু 75 গ্রাম। তাহলে এই যে 63 ভাগ 75 গুণন 100 অর্থাৎ 84%, এটি হচ্ছে ওই সময়ের আপেক্ষিক আর্দ্রতা। তাহলে দেখো আপেক্ষিক আর্দ্রতাকে আমরা সব সময় পার্সেন্টেজ বা শতকরা হারে দেখাবো, অপরদিকে পরম আর্দ্রতাকে আমরা কি করব, পরম আর্দ্রতাকে আমরা গ্রাম পার ঘন সেন্টিমিটার বা ঘন ফুট বা ঘন মিটারে আমরা দেখাবো। আর্দ্রতা কেন গুরুত্বপূর্ণ? এর কারণ হচ্ছে যে আর্দ্রতা কোনো জায়গার তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে? এই যে তোমরা জানো যে বাষ্পীভবনের যে সুপ্ত তাপ, অর্থাৎ 1 কিলোগ্রাম পানি বাষ্পীভূত হতে প্রায় 4400 কিলো জুল শক্তির প্রয়োজন হয়। ফলে পানি যখন বাষ্পীভূত হয় তখন সে প্রচুর তাপ ধারণ করে, যে কারণে সেই জলীয় বাষ্প যে বায়ুতে থাকে সেই বায়ুর তাপমাত্রা সে বাড়িয়ে দেয়। তাহলে আমরা দেখব যে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে, আর্দ্রতা এবং তাপমাত্রা তত বেশি হবে। তাহলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা দেখি যে বর্ষাকালে তুলনামূলকভাবে অস্বস্তিকর এবং অনেক বেশি উষ্ণতা পরিলক্ষিত হয়। বৃষ্টিপাতের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিভাবে? যে আর্দ্রতার পরিমাণ যত বেশি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা তত বেশি, আর্দ্রতার পরিমাণ যত কম বৃষ্টিপাতের সম্ভাবনা তত কম। তোমরা যদি আজকের ওয়েদার প্রেডিকশন দেখো তাহলে দেখবে যে আজকে রাজশাহীতে বায়ুর আর্দ্রতা 50-55% এবং বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে 20%। অপরদিকে আগামীকালের প্রেডিকশন বলে যে রাজশাহীতে বায়ুর আর্দ্রতা থাকবে 75% বা তার চাইতে বেশি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা 50%-এর বেশি। তাহলে দেখো যে আর্দ্রতার পরিমাণ যত বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা তত বাড়ে। এবং আমরা যদি দেখি যে 90% আপ বায়ুর আর্দ্রতা, তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে খুব শীঘ্রই বৃষ্টিপাত সংঘটিত হবে। তাহলে দেখো যে আর্দ্রতার পরিমাণের উপর নির্ভর করে যে কোন জায়গায় বৃষ্টিপাত হবে কি হবে না, অথবা কি পরিমাণ বৃষ্টিপাত হবে। বায়ুতে যত বেশি আর্দ্রতা থাকবে সেটি তত বেশি মেঘ সৃষ্টি করতে পারবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও তত বেশি হবে। আবার দেখো যে যেহেতু আর্দ্রতা বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যে কারণে আমরা দেখি যে আর্দ্রতা যত বেশি হবে বায়ুর তাপ তত বেশি হবে। ফলে কোনো জায়গার প্রকৃত তাপমাত্রা, অর্থাৎ সূর্যের আলোক রশ্মি দ্বারা যে পরিমাণ তাপ কোনো জায়গায় অনুভূত হওয়ার কথা তার চাইতে কিন্তু বেশি তাপ অনুভূত হয়। যেমন আমরা প্রায়ই সময় দেখি যে তোমরা মোবাইল অ্যাপসের বদলতে দেখো যে রিয়েল টেম্পারেচার এবং ফিল বলে দুটি অপশন দেওয়া থাকে, এবং আমরা প্রায় সময় দেখি যে রিয়েল টেম্পারেচারের চাইতে ফিল যেটি সেটি কিন্তু অনেক বেশি হয়। অর্থাৎ আজকে যদি রাজশাহীর তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমরা দেখব যে আমরা যে তাপমাত্রা অনুভব করছি সেটি 40-এর কাছাকাছি কিংবা হয়তো 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এর কারণটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। আবার দেখবে যে শীতকালে কিন্তু এর অপোজিট অবস্থা বিরাজ করে, সেই সময় যেহেতু আর্দ্রতা কম থাকে ফলে আমরা দেখব যে রিয়েল ফিল নর্মাল টেম্পারেচারের চাইতে কম হয়ে থাকে বা হতে পারে। এবং আমরা দেখব যে যেহেতু জলীয় বাষ্পের উপস্থিতি মানে আর্দ্রতা নির্ভর করে হচ্ছে যে পানির যে সোর্স, সেই সোর্সের উপরে। ফলে আমরা দেখব যে কোনো জায়গায় যদি ওপেন ওয়াটার সোর্স বেশি হয়, অর্থাৎ আমরা দেখি যে কোথাও যদি খাল বিল নদী নালা বড় দিঘি বা অনেক বেশি দিঘি সাগর মহাসাগর থাকে, তাহলে সেই জায়গায় আর্দ্রতা বেশি হবে। এবং তোমরা জানো যে উদ্ভিদ খাদ্য তৈরির সময় প্রচ্ছেদন প্রক্রিয়ায় কি করে, সে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি করে এবং বাতাস সে সেটি বের করে দেয়, যে কারণে আমরা দেখি যে বনভূমি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এবং এটি কিন্তু পরস্পর বিপরীত। একটি হচ্ছে যে বৃষ্টিপাত বেশি, যে কারণে সেখানে জীবন ধারণের উপাদান, মূল উপাদান পানি, সেটি সহজপ্রাপ্য, যে কারণে সেখানে উদ্ভিদের পরিমাণ বেশি। আবার উদ্ভিদের পরিমাণ বেশি দেখেই সেখানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, যে কারণে বৃষ্টিপাতও বেশি হয়ে থাকে। তাহলে দেখো যে আমরা দেখব যে জলীয় বাষ্পের যে সোর্স যেখানে বেশি সেখানে তোমার বায়ুর আর্দ্রতা অনেক বেশি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও বেশি হবে।
তাহলে দেখো যে পরবর্তী যে সেকশন সেটি হচ্ছে মেঘ। আসার আগে আমাদেরকে যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে কি, যে জলীয় বাষ্প বা আর্দ্রতাপূর্ণ বায়ু যখন উপরের দিকে উঠে যায়, যত উপরে উঠে যায় আমরা দেখি যে সেই জায়গার তাপমাত্রা তত কমতে থাকে। তোমরা জানো যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য স্বাভাবিকভাবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। যদিও অঞ্চল ভেদে বা ভৌগোলিক অবস্থান ভেদে এটি 9 বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। তাহলে এই যে দেখো যে যত উপরে উঠছে বায়ুর তাপমাত্রা তত হ্রাস পাচ্ছে, ফলে সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায়, এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পেলে অতিরিক্ত জলীয় বাষ্পগুলি ছোট ছোট জলকণায় পরিণত হয়, এবং এই জলকণাগুলি কি হয়, যে জলকণা তো আর একত্রিত হতে পারে না, সে কি করে যে একটা সারফেস পেলে সেই সারফেসের উপরে জমা হয়। অর্থাৎ আমরা বায়ুতে যে ডাস্ট পার্টিকেল দেখি, সেই ডাস্ট পার্টিকেলগুলির উপরে এই ছোট ছোট জলকণাগুলি জমা হতে থাকে, এবং ক্রমান্বয়ে অনেকগুলি জলকণা মিলিত হয়ে একটি বড় পানিকণায় বা জলকণায় পরিণত হয়। এবং এইভাবেই আমরা দেখি যে এগুলি যখন এত বড় হয়ে যায় যে সেটি আর বায়ুতে ধরে রাখতে পারে না, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে নেমে আসে, সেটিকে আমরা বলি বৃষ্টিপাত। আর এই যে আকাশে যেটি ভাসমান অবস্থায় থাকে সেটিকে আমরা বলি মেঘ। তাহলে দেখো যে মেঘ সৃষ্টির ক্ষেত্রে ঘনীভবনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি, যে জলীয় বাষ্প সূর্যের তাপ পানির উপর পড়ছে, এবং সেই তাপের প্রভাবে পানি স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন হচ্ছে, এবং বাষ্পীভূত হয়ে আর্দ্রতা আকারে সে কি হচ্ছে, বায়ুর সাথে উপরের দিকে উঠে আসছে, এবং সেখানে এসে সে তার শিশিরাঙ্কে পৌঁছে যায়, যে কারণে ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। তাহলে এটি হচ্ছে প্রক্রিয়া। তো আসো আমরা দেখি যে মেঘ কাকে বলে। বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র জলকণা বা তুষারকণার সমষ্টি হচ্ছে মেঘ। এবং আমরা দেখি যে বায়ুমণ্ডলে ভাসমান এরকম ছোট ছোট জলকণা শীতকালে কিন্তু আমরা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যে দেখি, একদম দেখবে যে মাটির কাছাকাছি বা পানির উপরে এরকম ভাসমান জলকণা, বিশেষ করে মাটির উপরে আমরা এটা বেশি দেখি, সেটিকে আমরা বলছি কুয়াশা। তাহলে দেখো কুয়াশা এবং মেঘ একই জিনিস, শুধু তার অবস্থানগত পার্থক্য। আর আমরা আরেকটা জিনিস দেখি যে মেঘে জলকণাগুলি তুলনামূলকভাবে বড় আকার ধারণ করে, কারণ সেখানে তাপমাত্রা কম থাকে, যে কারণে খুব দ্রুত জলীয় বাষ্প শিশিরাঙ্কে পৌঁছে যায়। তাহলে দেখো যে মেঘের যে বিভিন্ন প্রতিশব্দ, তোমরা বাংলা দ্বিতীয় পত্রে প্রতিশব্দ পড়ো, এরকম বাংলা ভাষায় বিশেষত সংস্কৃত এবং বাংলা মিলে আমরা বিভিন্ন প্রতিশব্দ দেখি, যেমন জিমুদ, ঘন, বাড়ি, বাহ, নীরদ, জলধর, কাদম্বিনী, সংবর্তক, জলদ, বারিদ, পয়দ, অভ্র, পর্জনা, পয়মুখ, বাড়ি বাহন। দেখো যে বাড়ি শব্দটা কিন্তু বারবার ব্যবহার করা হয়েছে, কিংবা জল শব্দটা। তাহলে এই যে মেঘের যে বিভিন্ন প্রতিশব্দ, সেই প্রতিশব্দগুলি আমরা দেখলাম, এটি তোমাদের জন্য অপশনাল। এখন দেখো যে আমরা দেখি যে কোনো কোনো সময় 50% আকাশ মেঘে ঢাকা থাকে, আবার আমরা দেখি যে এই যে যত মেঘ আমরা দেখব তার মাত্র 1 থেকে 2% মেঘ থেকে বৃষ্টিপাত সংঘটিত হয়, এবং আমরা দেখি যে কম বেশি 0 থেকে 16 কিলোমিটারের মধ্যে মেঘগুলি বিরাজমান থাকে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা দেখি যে অনেক সময় সামান্য পরিমাণ মেঘ অর্থাৎ এর উপরে, অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখি। তোমাদেরকে আমরা যখন মেঘের শ্রেণী বিভাগ পড়াবো তখন দেখবা যে সিরো স্ট্যাটাস বলে এক ধরনের মেঘ রয়েছে, যে মেঘগুলি বিশেষত সিরাস মেঘগুলি সাধারণত ঊর্ধ্ব স্তরে বিরাজমান। তাহলে আমরা বলতে পারি যে আমরা বেশিরভাগ সময় দেখি যে পৃথিবীর 50% আকাশ মেঘে ঢাকা থাকে, এবং তার মধ্য থেকে মাত্র 1 থেকে 2% ক্ষেত্রে বৃষ্টিপাত সংঘটিত হয়, এবং মেঘের বিস্তার মূলত 16 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ তোমার বায়ুমণ্ডলের যে প্রথম স্তর টোপোস্ফিয়ার, সেই টোপোস্ফিয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এখানে দেখো যে মেঘ গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দেখানো হয়েছে যে পানি স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন হচ্ছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে। যত উপরে উঠছে সে তার তাপমাত্রা হারাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে সে শিশিরাঙ্কে পৌঁছায়। শিশিরাঙ্কে পৌঁছালে সে ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে জলকণাগুলি পরস্পরের সাথে মিলিত হয়ে মেঘ তৈরি করে। তো আমরা মেঘের শ্রেণীবিভাগ যদি দেখি তাহলে আমরা দেখব যে উচ্চতা অনুসারে মেঘকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ঊর্ধ্ব স্তরের মেঘ বা হাই ক্লাউড, মধ্যম স্তরের মেঘ বা মধ্যম উচ্চতার মেঘ মিড অল্টিটিউড ক্লাউড, আর নিম্ন উচ্চতার মেঘ বা লো ক্লাউড। এছাড়া আরেক ধরনের মেঘ রয়েছে যে মেঘগুলি এই যে নিম্ন স্তরের মেঘ থেকে শুরু করে উচ্চতরের মেঘ পর্যন্ত পুরা একসাথে কলাম আকারে, স্তম্ভ আকারে বিরাজ করে। আমরা এই ধরনের মেঘকে বলি উলম্ব বিস্তার মেঘ। তোমরা জানো যে নিম্বাস মেঘগুলি হচ্ছে এই ধরনের মেঘ। এখন দেখো যে মেঘের যে আকার আকৃতি, সেই আকার আকৃতি অনুসারে আমরা মেঘকে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পালক মেঘ বা সিরাস মেঘ, যেটি ছড়িয়ে থাকে, অর্থাৎ পাখির পালকের মতো থাকে ছড়িয়ে ছড়িয়ে। আর আরেকটি হচ্ছে পুঞ্জ মেঘ বা কিউমুলাস মেঘ। আমরা এই ধরনের মেঘ দেখি যে এই যে ফুলকপির মতো খাস 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 খাস, এই ধরনের মেঘকে আমরা বলি কিউমুলাস মেঘ। আর স্তর মেঘ, যে মেঘগুলি আমরা নিচ থেকে যদি দেখি তাহলে দেখবো যে নিচের দিকটা সমান মনে হয়, এই ধরনের মেঘকে আমরা বলি স্তর মেঘ বা স্ট্র্যাটাস মেঘ, এবং এগুলি পুরু হয়, অনেক পুরু হয়। অপরদিকে নিম্বাস মেঘ যেগুলি, সেগুলি হচ্ছে বর্ষণ মেঘ। এই নিম্বাস মেঘগুলি কিন্তু আমরা দেখব যে নিচের থেকে উপর পর্যন্ত, অর্থাৎ উলম্ব মেঘ। এবং এই মেঘে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, অর্থাৎ জলকণা থাকে, যে কারণে এখানে থেকে ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। এবং দেখো যে এই মেঘগুলি একটা স্তর থেকে আরেকটা স্তর, অর্থাৎ ভিন্ন ভিন্ন স্তরে অবস্থান করার কারণে এই মেঘগুলির ভেতরে ভিন্ন ভিন্ন ইলেকট্রিক চার্জ যুক্ত হয়, যে কারণে আমরা প্রায় সময় দেখব যে নিম্বাস মেঘ থেকে বজ্রপাত বা থান্ডার স্টর্ম হয়ে থাকে, বা লাইটনিং যেটিকে আমরা বলি, সেটি আমরা লক্ষ্য করি। এই যে দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের মেঘের চিত্র দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি বাম দিকে এই চিত্রটা দেখি তাহলে দেখো যে পাখির পালকের মতো, যে কারণে আমরা একে বলছি পালক মেঘ বা পালকপুঞ্জ মেঘ। ডান দিকে যদি আমরা দেখি তাহলে দেখো যে এর উপরিভাগটা কিন্তু ফুলকপির মতো, যে কারণে সেটিকে আমরা বলছি কিউমুলাস মেঘ। বাম দিকে নিচে এই চিত্রটা যদি আমরা দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটি কিন্তু একটা শীটের মতো, একটা স্তরের মতো। আর সর্বশেষ চিত্রটা যদি দেখো তাহলে দেখো নিচেরটা কিন্তু স্তরের মতো, উপরেরটা আমরা দেখতেই কিছুটা ফুলকপির মতো। কিন্তু দেখো যে এই দুটি আলাদা আলাদা মেঘের চাইতে কিন্তু এটি অনেক বেশি পুরু, অর্থাৎ এর উলম্ব নিচের থেকে উপরের দিকে বিস্তার অনেক বেশি। আমরা এই ধরনের মেঘকে বলি বর্ষণ মেঘ। এবং তোমরা যদি লক্ষ্য করো, আকাশের দিকে তাকাও, তাহলে মেঘের ধরন অনুযায়ী কিন্তু তোমরা বুঝতে পারবা যে কতটুকু বৃষ্টি হবে বা কি বৃষ্টি হবে। যেমন আমরা প্রায় সময় দেখি যে এই যে সিরাস মেঘ থেকে বৃষ্টিপাত হয় না বললেই চলে, যদিও সামান্য বৃষ্টিপাত যদি কখনো হয় সেটি কিন্তু উপরের আকাশেই শুকিয়ে যায়, কারণ সেখানে আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকে। আমরা দেখব যে কিউমুলাস মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কিংবা স্ট্র্যাটাস মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে, হালকা বা মাঝারি বৃষ্টিপাত। কিন্তু আমরা দেখব যে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র এই নিম্বাস মেঘ থেকেই হয়ে থাকে। তাহলে দেখো যে এই যে উচ্চতা এবং আমরা যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুসারে এই দুটি সমন্বয় করলে আমরা মোট 10টি শ্রেণীর মেঘ দেখি। যেমন একদম ঊর্ধ্ব স্তরের যে মেঘ, সেই মেঘকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিরাস মেঘ, আর একটা হচ্ছে সিরোকিউমুলাস। দেখো যে এখানে সিরাস এবং কিউমুলাস দুই ধরনের মেঘই থাকবে, যে কারণে আমরা একে বলছি সিরোকিউমুলাস। এবং পরের ধাপটা হচ্ছে সিরোস্ট্র্যাটাস, অর্থাৎ সিরাস মেঘ, এবং সেটি স্তরের আকারে হবে, যে কারণে সেটিকে আমরা বলছি সিরোস্ট্র্যাটাস মেঘ। তাহলে পালক মেঘ, পালকপুঞ্জ মেঘ, আর হচ্ছে এই বাংলাটা একটু দেখতে হবে, সম্ভবত একটু সমস্যা আছে, পালক স্তর মেঘ হবে। এই যে এখানে দেখো যে আমরা যে হাইট, সেই হাইট অনুসারে হাই ক্লাউডকে 3 ভাগে ভাগ করলাম। সিরো
সিরাস মেঘ, সিরো কিউমুলাস মেঘ, সিরো স্ট্র্যাটাস মেঘ। অপরদিকে মিড যে অল্টিটিউড ক্লাউড, সেই ক্লাউডকেও কিন্তু আমরা 3 ভাগে ভাগ করি, আর লো ক্লাউড কে আবার 3 ভাগে ভাগ করি, এবং তার সমন্বয় হলে আমরা তোমার হচ্ছে নিম্বাস মেঘ। এই মোট 10 ধরনের মেঘ। তো আসো আমরা এবার মিড অল্টিটিউডের মেঘগুলি যদি দেখি, তাহলে এখানে আমরা মূলত 2 ধরনের মেঘ দেখব। একটা হচ্ছে অল্টো। অল্টো মানে হচ্ছে মধ্য উচ্চতার, যে কারণে, এবং তোমাদের এখানে নামকরণ করা হয়েছে উন্মেষ। তাহলে দেখো অল্টো কিউমুলাস এবং অল্টো স্ট্যাটাস। অল্টো কিউমুলাসে দেখো যে কিউমুলাস মানে পুঞ্জ আর স্ট্যাটাস মানে স্তর। তাহলে দেখো উন্মেষ, উন্মেষ না কিন্তু উন্মেষ, উন্মেষ পুঞ্জ মেঘ আর উন্মেষ স্তর মেঘ। অপরদিকে দেখো যে এই যে উচ্চতা ইয়েতে আমরা স্ট্র্যাটাস মেঘকে বলেছিলাম যে 3 ধরনের, সেটি হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস, নিম্বোস্ট্যাটাস আর হচ্ছে স্ট্র্যাটাস। তাহলে দেখো যে একবার সামনে যদি আসে তাহলে স্ট্র্যাটাস হয়ে যায় স্ট্র্যাটো, আর কিউমুলাস হয়ে যায় কিউমুলো, নিম্বাস হয়ে যায় নিম্বো। তাহলে দেখো সামনে থাকলে কিন্তু ও যুক্ত হয়, এটি লক্ষ্য রেখো, তাহলেই কিন্তু তোমার বুঝতে সহজ হবে। স্ট্র্যাটো কিউমুলাস, নিম্বো স্ট্যাটাস, নিম্বাস এবং স্ট্যাটাস, আর হচ্ছে স্ট্যাটাস। অপরদিকে আমরা দেখব যে ঝড় মেঘ, যেটি অর্থাৎ যেখান থেকে ঝড় এবং বৃষ্টি হয়, এই ধরনের 2টি মেঘ রয়েছে। একটা হচ্ছে কিউমুলাস বা পুঞ্জ মেঘ, আরেকটি হচ্ছে কিউমুলো নিম্বাস। এই যে কালবৈশাখী ঝড় যখন হয়, তখন তোমরা প্রায়ই দেখবে যে আকাশে একদম অন্ধকার হয়ে যায়, কারণ সেই সময় আমরা দেখি যে কিউমুলো নিম্বাস মেঘ আকাশে বিরাজ করে, এবং এই মেঘগুলির স্তর এত পুরু হয় যে সূর্যের আলো সেটিকে ভেদ করে আসতে পারে না, যে কারণে আমরা প্রায় সময় দেখি যে অন্ধকার হয়ে আসে। এখন দেখো যে আমরা দেখব যে মেঘের যে বিভিন্ন ধরন, সেই ধরন অনুসারে কিন্তু আমরা বৃষ্টি, ঝড়, কালবৈশাখী ঝড় বা টর্নেডোর ধরন বুঝতে পারি যে কখন এটি সৃষ্টি হবে। যেমন সিরাস মেঘ থেকে বৃষ্টি হয় না, এটি ঝড়ের পূর্বাভাস দেয়। অর্থাৎ আমরা যদি আকাশে অনেক বেশি সিরাস মেঘ হঠাৎ করে দেখি, তাহলে বুঝতে পারি যে একটা ঝড় আসতে পারে। অল্টো মেঘ বা মধ্যস্তরের যে মেঘ, সেখান থেকেও সাধারণত বৃষ্টিপাত সংঘটিত হয় না। অপরদিকে আমরা দেখব যে স্ট্যাটাস মেঘ থেকে হালকা ইলশে গুঁড়ি বৃষ্টি হয়। নিম্ব স্ট্যাটাস থেকে আমরা দেখব যে ভারী বৃষ্টি বা শিলা বৃষ্টি হয়। অপরদিকে কিউমুলাস বা কিউমুলো নিম্বাস থেকে ভারী বৃষ্টিপাত, যেটিকে আমরা বলি যে তোমার ক্যাটস অ্যান্ড ডগস, এই ধরনের বৃষ্টিপাত সাধারণত আমরা কিউমুলাস বা নিম্ব কিউমুলাস থেকেই দেখে থাকি। এরপর দেখো যে এই যে আমরা বললাম যে আহ আর্দ্রতার কথা বললাম, ঘনীভবনের কথা বললাম, ঘনীভবনের ফলে মেঘ সৃষ্টি হলো, এবং আমরা বললাম যে সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না, কোনো কোনো মেঘ থেকে বৃষ্টিপাত হয়, কোনো কোনো মেঘ থেকে ঝড় হয়। তাহলে দেখো যে সেই বৃষ্টিপাতের ধরনটা আমরা একটু আলোচনা করি। আহ তার আগে আমরা বারিপাত সম্পর্কে একটু পড়ে নিই। সেটি হচ্ছে বারিপাত বা প্রিসিপিটেশন। সেটি কি, যে বায়ুমণ্ডলের পানি যত রূপে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে পতিত হয়, সেটিকে আমরা বলি বারিপাত। অর্থাৎ যে জলীয় বাষ্প, অর্থাৎ পানি বাষ্পীভূত হয়ে যে জলীয় বাষ্প তৈরি হলো এবং সেটি যখন বায়ুর সাথে বায়ুমণ্ডলে চলে যায়, সেটি আবার বিভিন্ন রূপে ভূপৃষ্ঠে পড়তে পারে। যেমন বরফ আকারে যদি পড়ে, তাহলে সেটিকে আমরা বলি তুষার। আর যদি তরল ফোঁটা আকারে পড়ে, সেটিকে আমরা বলি বৃষ্টিপাত। আবার তরল ফোঁটার সাথে যদি বড় বড় বরফের টুকরো আকারে পড়ে, তাহলে সেটিকে আমরা বলি শিলাবৃষ্টি। এখন দেখো যে এই যে আমরা ভোরবেলায় যে কুয়াশা দেখি, সেই কুয়াশাগুলি জমা হয়ে ঘাসের উপর যে জলকণা দেখা যায়, সেটিকে আমরা বলি শিশির। অপরদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি এই শিশির শেষ রাত্রে জমাট বেঁধে ছোট ছোট বরফের টুকরা হয়, অর্থাৎ আমরা দেখব যে গাছের উপরে বা পাতার উপর ছোট ছোট গোল গোল বরফের টুকরা, যেটি উপর থেকে পড়েনি। উপর থেকে পড়লে আমরা বলতাম তুষারপাত। যেহেতু উপর থেকে পড়েনি, বরং যে শিশির জমা হয়েছিল, সেই শিশিরগুলি জমে কি হয়, বরফে পরিণত হয়, সেগুলিকে আমরা বলি তুহিন। এবং দেখো যে বারিপাতের বিভিন্ন ধাপ রয়েছে, যেমন বাষ্পীভূত হবে, সেটি আর্দ্রতা তৈরি হবে, সেটি শিশিরাঙ্কে পৌঁছাবে, শিশিরাঙ্কে পৌঁছালে ঘনীভূত হয়, ঘনীভূত হলে মেঘ তৈরি হয়, এবং সেই মেঘ থেকে বারিপাত সংগঠিত হয়, বা সরাসরি বারিপাত সংগঠিত হতে বৃষ্টিপাত বারিপাত সংগঠিত হতে পারে।
বৃষ্টিপাতটা কি, যে তরল ফোঁটা আকারে যদি কি হয়, তরল ফোঁটা আকারে বায়ুমণ্ডলীয় পানি যদি ঊর্ধ্বাকাশ থেকে মাটিতে পতিত হয়, তাহলে কন্ডিশন হচ্ছে কি, যে অবশ্যই এটা একটা লিকুইড ফর্মে হতে হবে এবং সেটা অবশ্যই হাই অল্টিটিউড থেকে পড়তে হবে, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে না, মেঘ থেকে পড়তে হবে, তাহলেই সেটিকে আমরা বলবো বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতকে আমরা সাধারণত চারটি, মূলত তিন ধরনের বৃষ্টিপাত এটি কমন, সেটি হচ্ছে পরিচলন, শৈলক্ষেপ এবং সংঘর্ষ বৃষ্টিপাত। এছাড়াও আমরা অনিয়মিত আরেকটি বৃষ্টিপাত দেখি, সেটি হচ্ছে যখন কোনো ঝড় সৃষ্টি হয়, অর্থাৎ টর্নেডো, সাইক্লোন, এই সময় আমরা দেখি যে বৃষ্টিপাত সংঘটিত হয়, যেটিকে আমরা বলি ঘূর্ণিবাত বৃষ্টিপাত। এখানে স্পেলিং মিস্টেক আছে, ঘয়ের নিচে দীর্ঘকার হবে। তাহলে এই হচ্ছে মোট চারটি ভাগ। আসো আমরা এই চারটি ভাগ একটু দেখি, যে মূলত ট্রপিক্যাল যে ক্লাইমেট, সেই ক্লাইমেটে অর্থাৎ আমরা নিরক্ষীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত দেখে থাকি। পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাতের বিষয়টা হচ্ছে কি, যে যেহেতু এই জায়গাতে অর্থাৎ এই যে 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, এই অংশের উপরেই সারা বছর সূর্য কম বেশি লম্বভাবে কিরণ দেয়, যে কারণে এখানে তাপমাত্রা বেশি। আবার আমরা যদি এই মানচিত্রটা লক্ষ্য করি তাহলে দেখবে যে এই বরাবর কিন্তু স্থলভাগের পরিমাণ কম এবং আমরা দেখি যে জলভাগের পরিমাণ বেশি, ফলে এই জায়গায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়। আবার আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে দক্ষিণ আমেরিকায় অ্যামাজন, আফ্রিকায় কঙ্গো এবং এই যে এশিয়ার এই অংশে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই অংশে কিন্তু আমরা নিরক্ষীয় বনভূমি দেখে থাকি, অর্থাৎ ঘন বন, প্রচুর পানি এবং বন থেকে প্রচ্ছেদনের মাধ্যমে তৈরি জলীয় বাষ্প ইত্যাদি কারণে আমরা দেখি যে এই অঞ্চলে বৃষ্টিপাত অনেক বেশি হয়। সেই বৃষ্টিপাতের ধরনকে আমরা বলি পরিচলন। মেকানিজমটা কি, যে সকাল থেকে সূর্যের আলো কি হবে, পানির উপরে পড়বে এবং পানি বাষ্পীভূত হবে, এই বাষ্পগুলি উপরে উঠে যাবে। যেহেতু এই জায়গায় আমরা প্রায় সময় দেখি যে বায়ুর আনুভূমিক গতি নেই, উলম্ব গতি লক্ষ্য করা যায়, ফলে পানি খুব সহজেই উপরের দিকে উঠে যায় এবং বিকেলের দিকে যখন পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে, সেই সময় এই ঘনীভূত মেঘ বৃষ্টিপাত আকারে ঝরে পড়ে। আমরা এই ধরনের বৃষ্টিপাতকে বলি পরিচলন বৃষ্টিপাত। এবং বৃষ্টিপাতের পরপরই আমরা দেখব যে পৃথিবীর তাপমাত্রা কমে যায়, যে কারণে নতুন করে আর জলীয় বাষ্প তৈরি হয় না, ফলে বৃষ্টিপাত থেমে যায়। তাহলে আমরা প্রায় সময় দেখব 4টা থেকে 6টার মধ্যেই এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। এবং আমরা দেখি যে নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ 5 থেকে 10 ডিগ্রি কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া এবং আসলে নাতিশীতোষ্ণ না, উষ্ণ ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল বাংলাদেশ, ভারতে, বিশেষ করে দক্ষিণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। আমরা দেখব যে এই ধরনের বৃষ্টি ক্ষণস্থায়ী, এই যে আমরা বললাম যে বিকেলবেলা বৃষ্টি হয়, বজ্রসহ বা বৃষ্টি সহ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। আমরা দেখব যে এই বৃষ্টি অনেক ভারী বৃষ্টি হয়, বিকেলবেলা হয় এবং আমরা দেখি যে বছরে 260 দিন বা তার চাইতে বেশি সময় ধরে এই অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাতের বিষয়টা হচ্ছে কি, যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন স্থলভাগের উপর দিয়ে পরিবাহিত হয়, তখন সেটি যদি কোনো পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং সেই পর্বতের ঢাল বেয়ে যখন উপরের দিকে উঠে যেতে থাকে, যত উপরে উঠে তাপমাত্রা তত হারাতে থাকে, ফলে বায়ু ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত আর্দ্রতা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত আকারে ঝরে পড়ে। এবং এটি যখন পর্বতের চূড়াকে অতিক্রম করে অপর দিকে চলে যায়, তখন যত নিচে নামতে থাকে তাপমাত্রা তত বাড়তে থাকে, ফলে এই যে সামান্য পরিমাণে আর্দ্রতা উপস্থিত থাকে সেটি আরও কমে যায়, যে কারণে আমরা দেখব যে যে ঢালে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাপ্রাপ্ত হবে সেই ঢালে বৃষ্টিপাত হবে এবং তার বিপরীত ঢালে প্রায় সময় বৃষ্টিপাতহীন থেকে যায়। আমরা এই যে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল বা বাংলাদেশের সিলেট অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে বৃষ্টিপাত দেখে থাকি, সেই বৃষ্টিপাত মূলত শৈলক্ষেপ বৃষ্টিপাত। আমরা দেখি যে এই ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে, ঝড় বা বজ্রসহ হতে পারে। আমরা প্রায় দেখব যে মুষলধারে বা ইলশেগুড়ি বৃষ্টি হতে পারে এবং যেহেতু এই অঞ্চলের বায়ু ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে, ফলে এই ধরনের বৃষ্টিপাতও শুধুমাত্র বর্ষা মৌসুম কিংবা শরৎকালেই
আমরা লক্ষ্য করে থাকি গ্রীষ্মের শেষ ভাগ থেকে, কারণ তখন থেকেই আমরা দেখি যে বায়ু দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপর থেকে বায়ু আসে। সংঘর্ষ বৃষ্টিপাতের বিষয়টা হচ্ছে কি, যে এই যে বায়ু প্রাচীর বা বায়ুপুঞ্জ, অর্থাৎ একটা বিশাল আয়তনের বায়ুর তাপমাত্রা আর্দ্রতা যদি একই রকম হয় তাহলে সেটিকে আমরা বলি বায়ুপুঞ্জ। বায়ুপুঞ্জ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শীতল বায়ুপুঞ্জ আর একটা হচ্ছে উষ্ণ বায়ুপুঞ্জ। তাহলে উষ্ণ বায়ুপুঞ্জতে আর্দ্রতা বেশি থাকবে এবং সেটি তুলনামূলকভাবে হালকা হবে, যে কারণে সেটির ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। অপরদিকে শীতল যে বায়ুপুঞ্জ, সেই বায়ুপুঞ্জ সাধারণত ঘন হয়ে থাকে, কারণ তাপমাত্রা কম থাকার কারণে সেখানে চাপ বেশি থাকে, ফলে বায়ু ঘনীভূত অবস্থায় থাকে এবং এই ধরনের বায়ুতে প্রায় আমরা দেখি জলীয় বাষ্প কম থাকে। ফলে এই রকম একটা শীতল বায়ুপুঞ্জের কাছাকাছি যদি উষ্ণ বায়ুপুঞ্জ থাকে তাহলে সেই বায়ুপুঞ্জের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে এবং উপরের দিকে উঠে গেলে তার তাপমাত্রা কমে যায় এবং ঘনীভূত হয়ে জলীয় বাষ্প বৃষ্টিপাত আকারে ঝরে পড়ে। আমরা এই ধরনের বৃষ্টিপাতকে সংঘর্ষ বা বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত বলে থাকি। সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে বা বাংলাদেশের শীতকালে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটি মূলত এই ধরনের বায়ুপুঞ্জজনিত বৃষ্টিপাত বা সংঘর্ষ বৃষ্টিপাত। তো আমরা দেখব যে এই ধরনের বৃষ্টিপাত খুব বেশি তীব্র হয় না এবং আমরা প্রায়ই দেখব যে এটি ঝিরঝির বৃষ্টিপাত, অর্থাৎ ইলশেগুড়ি বা তার চাইতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখি যে এই ধরনের বৃষ্টিপাত দীর্ঘ সময়ব্যাপী হতে পারে। অপরদিকে ঘূর্ণিবাতের বৃষ্টিপাতটা হচ্ছে কি, যে একটা যখন ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় এবং তোমরা জানো যে ট্রপিক্যাল সাইক্লোন বা ঘূর্ণিঝড় সাধারণত সমুদ্রের উপরে তৈরি হয়, যে কারণে আমরা দেখব যে এবং সেটি থাকে একটা নিম্নচাপ কেন্দ্র যেখানে সূর্য দীর্ঘ সময় ধরে লম্বভাবে কিরণ দেয়, ফলে সেই জায়গার বায়ু বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায় এবং এইরকম ক্ষেত্রে আমরা দেখব যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপরের দিকে উঠে যায় এবং একটা বিস্তৃত অঞ্চল জুড়ে মেঘ সৃষ্টি করে এবং সেই শূন্যতা পূরণের জন্য যখন পারিপার্শ্বিক বায়ু সেখানে আসে সেটি সমুদ্রের উপর দিয়ে আসে এবং সে প্রচুর জলীয় বাষ্প সহ আবার উপরে উঠে যায় এবং ফলে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী মেঘের সৃষ্টি করে এবং তোমার কি করে, সেই জায়গা থেকে বৃষ্টিপাত হয়। এই ধরনের বৃষ্টিপাতকে আমরা বলি ঘূর্ণিবাত বৃষ্টিপাত এবং যেহেতু এটি অস্বাভাবিক একটি ঘটনা এবং নিম্নচাপবর্তী এলাকা, ফলে আমরা দেখব যে এই ধরনের জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়। এই ধরনের বৃষ্টিপাত সাধারণত ৩-৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং আমরা দেখি যে কখনো কখনো এটি ১০০ মিলিমিটার বা তার চাইতে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে এবং এই ধরনের বৃষ্টিপাতের সময় শিলাবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে দেখো যে এই যে ক্রান্তীয় অঞ্চল এবং উপক্রান্তীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা যায়। যেমন এই চিত্রে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এই যে দেখো যে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কাছ থেকে একটা ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় এবং সেটি বঙ্গোপসাগর ঘুরে ভারত বা বাংলাদেশের উপরে আক্রমণ করে এবং এই জায়গাতে আমরা দেখি আক্রমণ না বলে আঘাত হানে এবং আমরা প্রায় সময় দেখি যে একটা ট্রপিক্যাল সাইক্লোন যখন আসে তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে করোনা প্যান্ডেমিক, সেই মুহূর্তে তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, এটি কামনা করেই আমি আজকের ক্লাস শেষ করছি। আবারও ধন্যবাদ।